নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই ষষ্ঠ দফার ভোট। ভোট 2 মেদিনীপুরে, ভোট জঙ্গলমহলে। মেদিনীপুরের রাজনীতি এমনিতেই গরম, তার উপর ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি কর্মীর খুন ঘিরে তৃণমূল আর বিজেপির সংঘাত একেবারে তুঙ্গে। এই উত্তাপ কি প্রভাব ফেলবে ভোটের সমীকরণে? যে 8টি লোকসভা আসনে কাল ভোট, তার অধিকাংশতেই এসসি, এসটি ও ওবিসি ভোটার। তৃণমূল জমানার ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এরও কি কোনো প্রভাব পড়বে এই ষষ্ঠ দফার ভোটে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা। আপনাদের সরাসরি নিয়ে যাব সেই সমস্ত জেলায় যেখানে কাল ভোট। সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রথমে আমি আলাপ করিয়ে দিই আজ যারা আমার সঙ্গে আছেন তাদের সঙ্গে। আমার পাশে সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, আপনাকে স্বাগত। রয়েছেন শিবাজি প্রসূন বাসু, শিবাজিদা বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার। রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বামেদের পক্ষে বলার জন্য বিশিষ্ট অধ্যাপক। রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক। এবং রয়েছেন তৃণমূলের পক্ষে কৃষাণু মিত্র। কৃষাণু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে আমি যাব একবার পূর্ব মেদিনীপুরে, যেখানে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি কর্মী খুন হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার 2 সহকর্মী উজ্জ্বল এবং সুজিত ভৌমিক। আমি প্রথমে উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল এই মুহূর্তে রয়েছে নন্দীগ্রামে। উজ্জ্বল, এই মুহূর্তে নন্দীগ্রামের পরিস্থিতি ঠিক কী? দেখো, নন্দীগ্রামের পরিস্থিতি কিন্তু একদমই থমথমে। আমরা দেখছিলাম সকাল থেকে, অর্থাৎ কাল রাত থেকেও কিন্তু বিভিন্ন জায়গাতে সংঘর্ষ হয়েছে। ফলত যেভাবে নন্দীগ্রাম 2007-এ যেরকম ছিল সেই একই রকম পরিস্থিতি কার্যত এখন নন্দীগ্রামে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আতঙ্ক, বিভিন্ন সংঘর্ষের খবর আসছে এবং সেইভাবে কিন্তু দেখছি পুলিশ রুট মার্চ করছে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা গ্রামে। এখন থমথমে পরিস্থিতি, খুবই উত্তেজনা রয়েছে এবং রাত পোহালেই ভোট। সেই ভোটে কিন্তু অবশ্যই সকলের নজর যেরকম রয়েছে, অবশ্যই এখানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়াও কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ নন্দীগ্রাম যেহেতু সেখানে বাড়তি নজর প্রত্যেকের থাকবে এবং যে পরিস্থিতি এখন রয়েছে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি, সেই পরিস্থিতির উপর দিকে তাকিয়ে কিন্তু নন্দীগ্রাম যথেষ্ট উত্তপ্ত রয়েছে, যথেষ্ট উত্তেজনা রয়েছে। ফলত অবশ্যই সেখানে বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি থাকবে এবং এই জায়গা দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করাটাই কিন্তু চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। উজ্জ্বল, অনেক ধন্যবাদ তোমাকে এই নন্দীগ্রামের পরিস্থিতি বলার জন্য। আমি সুজিতের কাছে আসব। সুজিত, এই যে তুমি পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন সাংবাদিকতা করছো, এই যে 2টি কেন্দ্রে ভোট হচ্ছে, তমলুক এবং কাঁথি। আমি প্রথমে কাঁথিতে আসি। এই কাঁথি কেন্দ্র ধরে রাখা অধিকারীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের কেউ না কেউ এই কাঁথি কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন বা ওই এলাকার বিধায়ক হয়েছেন। এই কাঁথি এবার কতটা ফাইট দিচ্ছেন তৃণমূলের উত্তম বারিক, বা কাঁথির পরিস্থিতি কি হতে পারে বলে তোমার মনে হয়? তমলুকটা আমি পরে আসবো, আমি কাঁথি প্রথমে জানতে চাইব। বিশ্বদা, যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে সর্বত্র। তুমি যেটা বললে যে লাস্ট প্রায় 15 বছর, 1.5 দশক ধরে শিশির অধিকারী যে কেন্দ্রের সাংসদ থেকেছেন, সেই কেন্দ্রে তার ছোট ছেলে যখন প্রার্থী, যেখানে লড়াইটা আসলে যতটা না বিজেপি বনাম তৃণমূল, তার থেকে অধিকারী পরিবার বা আরও একটু এগিয়ে শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল যেন হচ্ছে। কারণ প্রেস্টিজের এই লড়াইয়ে শুভেন্দু কি তার ছোট ভাইকে জেতাতে পারবে, বিজেপিকে কি জেতাতে পারবে, এটাও যেমন প্রশ্ন। এবং তোমার প্রশ্ন দিয়ে বলি যে 3বার শুধু অধিকারী পরিবারের বড় সদস্য শিশির অধিকারী সাংসদ থাকেননি। তিনি অধিকারী পরিবার না চাইলে কখনো নীতিশ কুমার হেরেছে, চাইলে নীতিশ কুমার জিতেছে, এটা বলে রাজনৈতিক মহল। কারণ সবাই প্রায় জানে। সেক্ষেত্রে তাহলে দাপটটা কার না, তাদেরই। হ্যাঁ, সেখানে একেবারে ঠিক। সেখানে তারা চায়নি, ভোল ঢেলেছে মাথায়, হেরে গেছে। আবার চেয়েছেন, আবার
নীতিশ সেনগুপ্ত জিতেছেন। এহেন কেন্দ্রে দেখা গেল কি 9 থেকে 24 তিনি শিশির অধিকারী সাংসদ। একই সঙ্গে এ জেলার অন্য কেন্দ্রেও কিন্তু তার 2 ছেলে 2 দফায় সাংসদ এই 15 বছর। অর্থাৎ তাদের যে প্রভাব রয়েছে সেটা স্বাভাবিক, কারণ তৃণমূল ডিপেন্ড করতো এই অধিকারী পরিবার শুভেন্দু শিশিরের উপর। সেখানে কিনা তাদের দল ছাড়ার পর স্বাভাবিক একটা ট্রাবল হয়েছে, এবং সেই হিসেব কিন্তু শেষ 21-এর ভোটে দেখাও গেছে যে তুল্যমূল্য লড়াই হচ্ছে। কিন্তু লোকসভা ভোট আর তোমার প্রশ্ন যেখানে কিনা কাঁথি নিয়ে, সেখানে কিন্তু খুব বড় প্রশ্ন সামনে আসছে। এখানে কিন্তু প্রায় 40,000 ভোট এগিয়ে থেকেছে 21-এর ভোটের হিসেবে। তখন কোনো পঞ্চায়েত সদস্যরা কিন্তু সেরকম বিজেপি ছিল না। এই পঞ্চায়েত ভোটে কিন্তু কিছু পঞ্চায়েতের ক্ষমতায় এসছে, ব্লকের ক্ষমতায় এসছে বিজেপি। তারপর ছোট সদস্যের প্রার্থী হওয়ার পর 4 জনকেই দেখতে পাচ্ছি ঝাঁপিয়ে পড়েছে, এবং সেখানে বিজেপি মানে আক্ষরিক অর্থেই সুজিত, আক্ষরিক অর্থেই এই কাঁথি অধিকারীদের কাছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। শিশির বাবুর যা বয়স, তার পক্ষেও তিনি নিজেও প্রচারে নেমেছেন, তার কাছেও একটা মর্যাদার লড়াই, শুভেন্দুর কাছে তো বটেই। সুতরাং কাঁথি এবং কিছুটা তমলুক হলেও অধিকারী বনাম তৃণমূল একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। আমি একবার দেখে নেব গোটা পূর্ব মেদিনীপুরের ভোট চিত্র কি ছিল 2019-এর লোকসভা ভোটে। যদিও তখন অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে ছিল, কিন্তু কাঁথি এবং তমলুক দুটি কেন্দ্রেই ঘাস ফুল ফুটেছিল। 2024-এ ভোটের ফ্যাক্টর ওই যেটা বললাম, অধিকারী পরিবার এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, কারণ ওখানে একটা তৃণমূলের স্থানীয় নেতৃত্ব নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। আমি আলোচনায় ফিরবো। প্রথমে আমি জগন্নাথকে জানতে চাইব, জগন্নাথ, এই যে দুটি কেন্দ্র, একটা কাঁথি এবং আরেকটি তমলুক, এটা তো বিজেপির কাছে মর্যাদার লড়াই, প্রেস্টিজ ফাইট। দিল্লিতে 400 পার আর আমাদের এখানে যে 30 পারের লড়াই, সেই 30 পারের লড়াইয়ে পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুর জোনের এই যে 8টি আসনের যে ভোট আগামীকাল হতে চলেছে সেটা নির্ভর করছে। এবং তাতে আমরা তো খাতা খুলবই ওই কোস্টাল বেল্ট দিয়েই, যেখানে জগন্নাথ মন্দির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই আমাদের জয় শুরু হবে। তারপর আস্তে 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 এই জয় ঘাটালে এসে শেষ হবে। তো আপনি নিশ্চিত থাকুন এই 8 আসনের মধ্যে আমরা 8টি আসনে জিতব। এবং তা পশ্চিমবঙ্গের রাজনীতিকে ফলো করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক রিয়াকশন দেখেই বোঝা যায়। এবং দেখুন এই 6ষ্ঠ দফায় এসে তার রিয়াকশন সবচেয়ে সি হ্যাজ বিকাম টোটালি প্যানিকি। তো তাতেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের সবচেয়ে কঠিন জায়গা, আমাদের শক্ত জায়গা, আমাদের জেতার জায়গা। এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন, আমাদের ডেডিকেটেড কার্যকর্তা, আর তার সঙ্গে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব, দুটোর যুগপথ মিলন এখানে হয়েছে। তার ফলে এখানে কারোর কোনো জায়গা নেই, এই 8টিতে আমরা 8টি জিতছি। কৃষাণ, এই 6ষ্ঠ দফার ভোট যে হতে যাচ্ছে যেসব জায়গাতে, অর্থাৎ এই 8টি আসনে, এটা আক্ষরিক অর্থেই বিজেপির গড়, যেটা বিজেপির প্রতিনিধি বললেন। পূর্ব মেদিনীপুরের যে 2টি আসন আমরা দেখালাম বা আমরা সকলেই জানি, এখানে অধিকারীদের একটা ভূমিকা ছিল। এটা বাদ দিলে ঘাটাল একমাত্র তৃণমূলের সঙ্গে ছিল। বাঁকুড়ার 2টি আসন, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সবটাই এবং মেদিনীপুর, সবটাই বিজেপির জিতেছিল। এবারে কি কোনো রকমের পুনরুদ্ধারের আশা দেখছো? পুরোটাই। আমরা তো একটা ট্রেলার তো 21-এও দেখিয়েছি, যদিও এই 2টি পার্টিকুলার কেন্দ্রে ফল সেই অনুরূপ হয়নি, তাও যেটা দাবি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে আমরা সেটাকে অনেকটা রুখে দিতে পেরেছি। তারপরে শুভেন্দু অধিকারী জেতাটা কিভাবে, সেটা তো আমরা সকলেই জানি, সেটা নতুন করে বলার কিছু নয়। লোডশেডিং করে জেতা, প্রথমে বিজয়ী ঘোষিত হয়ে গেছিলেন নেত্রী, তারপরে পুনরায় এই বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে এত কনফিডেন্স যদি থাকে, এত যদি ব্যাকিং থাকে, এত কিছু, তারপরে ভোটের 48 ঘন্টা আগে নিজেদের দলীয় কোন্দলে একটা মৃত্যুকে শিখণ্ডী খাড়া করে এলাকা কেন অশান্ত করা হচ্ছে। এবং এখানে আপনাদের প্রতিনিধি বললেন যে সংঘর্ষ হচ্ছে। আমি বলে রাখি, কোনো মানে একটা দলের সাথে আরেকটা দলের কোনো সংঘর্ষ নেই। যা হচ্ছে একতরফা বিজেপির হুলিগানসরা করছেন, বিজেপির লোকেরা করছে। আমাদের কাছে ভিডিও আছে, এলাকায় এলাকায় যেখানে আমরা 2021-এ এগিয়েছিলাম সেই সব জায়গাতে মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে যারা তৃণমূলের ভোটার তারা 25 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আমরা তো জানি পুলিশ যখন বিজেপির নেতার কাছ থেকে 35 লাখ ধরলো, ওরই পাশেই তো একই তো জেলা, সেখানে সেই পুলিশ সুপারকে পাল্টে দেওয়া হলো।
আমরা জানি তা সত্ত্বেও এই নাকা চেকিংয়ে এখন তো কারি কারি টাকা ঢলা পড়ছে। আজকে কেন হাইকোর্টে ছুটতে হলো? কেন হাইকোর্ট থেকে এই বিধানটা নিতে হলো যে যাদের বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, যাদের বাড়ি থেকে সব ডকুমেন্টস পাওয়া গেছে, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? যদি ব্যাপারটা এত ট্রান্সপারেন্ট হচ্ছে, যদি বুকের পাটা থেকে, কেন হাইকোর্ট থেকে নিজেদের কিছু বন্ধু বিচারপতির কাছ থেকে এইসব ভার্ডিক্ট নেওয়া হচ্ছে কেন? আজকে নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যতে সিনিয়র নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, এদেরকে জেলে পাঠানো হচ্ছে। তো তারপরে এরা কি করছে? মুখ্যমন্ত্রীদের জেলে পাঠাচ্ছে, আর এইখানে বিরোধী দলের নেতার আত্মসহায়কের বাড়ি থেকে টাকা ক্যাশ পাওয়া যাচ্ছে, ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, কিভাবে ভোটকে ইনফ্লুয়েন্স করছে, তারপরে তাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে। প্রশ্ন করা যাবে না? ঠিক। বিমানবাবু, আপনারা কি কোনো ফ্যাক্টর হবেন? বামেরা কি কোনো ফ্যাক্টর হবে? দেখুন, আপনি তো একটু আগেই নন্দীগ্রাম দেখালেন। পশ্চিমবঙ্গে সপ্তম বামফ্রন্টের মাইকটা কাছে নিয়ে কথা। পশ্চিমবঙ্গে সপ্তম বামফ্রন্ট, মানে 7 বার জিতে আসার পরে যখন বুদ্ধদেব ভট্টাচার্য বিশেষ করে কৃষিকে ভিত্তি করে যখন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন, একদিকে সিঙ্গুর আর একদিকে নন্দীগ্রামের কথাও ভাবছিলেন, তখন আপনারা দেখেছেন যে কিভাবে নন্দীগ্রাম অশান্ত হয়েছিল প্রায় 1.5 বছর ধরে। এবং তারপরে যে শিশির অধিকারী কিংবা যে অধিকারী ফ্যামিলি সম্বন্ধে যে রিমার্কস চিফ মিনিস্টার করেছেন, যে ওই গণ্ডগোলের নায়ক কে ছিল, এবং পাল্টা শিশির অধিকারী যেভাবে উনি বিবৃতি দিয়েছিলেন যে কোথা থেকে গুন্ডা নিয়ে, বন্দুক নিয়ে তারা হামলা করেছিল, তার থেকে আজকের পশ্চিমবঙ্গবাসী কিন্তু বুঝতে পারবে যে এই 12-13 বছরে পশ্চিমবঙ্গে যে সরকার আছে কিংবা কেন্দ্রে যে সরকার এসেছে 10 বছর চালিয়েছে, তারা কিন্তু বাংলার কোনো শিল্পের কোনো সম্ভাবনা সেইভাবে তৈরি করতে পারেনি। এবং পশ্চিমবঙ্গে যে অবস্থা ছিল সমস্ত জায়গায়, আপনি যদি আইটি সেক্টর দেখেন পিছিয়ে গেছে, যে শিল্পগুলো এগিয়ে যাচ্ছিল সেগুলো আরও খারাপ অবস্থায় গেছে। ফলে পশ্চিমবঙ্গবাসী এখন মনে করছে যে এই যে চোদ্দের সরকার, আর আরেকদিকে আরেকটা সরকার হয়েছে যে এত এগিয়ে যাওয়া পৃথিবীতে ধর্ম নিয়ে তাকে বলতে হচ্ছে ভোট দাও। কতটা খাদ্যের ব্যবস্থা করেছে, কতটা শিক্ষার ব্যবস্থা করেছে, কিংবা কতটা কর্ম মানে দিয়েছে মানুষকে, সেটা বলছে না। যে প্রতিশ্রুতিগুলো ফলে আমি যেটা বলতে চাইছি, ফলে মানুষের মধ্যে যে স্রোতটা বইছে সেটা এটার বিরুদ্ধে। বাইনারি এখন মানুষ চাইছে তার চাকরি, তাই জন্য ভোট যাবে চাকরির পক্ষে। যদি ভোট ঠিক মতো হয় তাহলে এই ভোট, কারণ কি গন্ডগোল 4-5 দফার পরে কিন্তু 6 দফায়, এগুলো খুব ভালো কথা, এগুলো খুব শুনতে ভালো লাগে, কিন্তু ভোট পলিটিক্সে এগুলো কতটা প্রভাব ফেলবে? ভোট পলিটিক্সে আমার সন্দেহ আছে। আপনার সন্দেহ থাকতে পারে, কিন্তু যখনই দেখবেন এইরকম ধরনের নির্বাচন হয়, যখন পাল্টে দেয়, তখন কিন্তু চুপি চুপি পাল্টায় মানুষ। আমার বিশ্বাস পাল্টাবে। সত্যি কি চুপি চুপি পাল্টাবে, নাকি নন্দীগ্রামের এই পরিস্থিতি ভোটে প্রভাব ফেলবে? নন্দীগ্রামের যে পরিস্থিতি বিশেষ করে সোনাচূড়া অঞ্চলে হয়েছে, এই যে গন্ডগোলটা সম্ভবত সোনাচূড়া অঞ্চলে, আমি যেটুকু বুঝলাম, যেগুলো কিন্তু আগে বামদের স্ট্রং হোল্ড ছিল একদম। এবং নন্দীগ্রাম পাল্টে যাওয়ার আগে উনি ঠিকই বলছেন, নন্দীগ্রাম অঞ্চলও কিন্তু সিপিআই এরই, নন্দীগ্রাম বিধানসভা কিন্তু সিপিআই এর ছিল 2006 সালে। হ্যাঁ, একদম। অনেক দিন থেকে গীতা মুখার্জি, মানে অঞ্চলটাই সিপিআই এবং কমিউনিস্টদের ছিল। সেই সময় পাঁশকুড়া কেন্দ্র ছিল এখানে, অ্যাবসলিউটলি তখন পাঁশকুড়া কেন্দ্র ছিল। তো গুরুদাসদাও জিতেছিলেন একবার খুব সম্ভব। একদম না, গুরুদাসদা বোধহয় নন্দীগ্রাম থেকে যেতেননি, না, মেদিনীপুর থেকে, পাঁশকুড়া থেকে। আর যেটার কথা মানে বলার কথা, সেই সময়কার ওই যে যেটার কথা উনি বললেন যে একটা সাংঘাতিক সংঘর্ষের কারণ আমি এখন বিশ্লেষণ করলে আজকে ভোটের আগে এত বিশ্লেষণ করা যাবে না, কিন্তু একটা এরিয়া ডমিনেশন, যেটা একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ অঞ্চল, আজকাল এলাকা দখল, এলাকা কথাটা আগে এরকমভাবে মানে মনে হচ্ছে না যুদ্ধক্ষেত্র। নন্দীগ্রাম বিকেম আ যুদ্ধক্ষেত্র সেই সময়, বিশ্ব আমাদের সবাই মনে আছে যা হয়েছে, অবর্ণনীয় হয়েছে অনেক কিছু, পক্ষে বিপক্ষে অনেক কিছু আছে। কিন্তু ওই যে এরিয়া ডমিনেশন, যেটার অনেক আগেও হয়তো তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে আছে, ওই ব্রিজ ভাঙা বা ইত্যাদি ইত্যাদি ট্র্যাডিশন ওই অঞ্চলে আছে, সেখানে যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে সেই কমিউনিটি, সেই সব লোকজন, তারা বাম থেকে রামে গিয়েছিলেন এই কারণে যে রাম তাদের হয়তো প্রোটেকশন দেবে।
এখন এই যে জায়গাটা আছে, এই একটা অসুস্থ, একটা অত্যন্ত বাজে নন্দীগ্রামে এই মুহূর্তে যা চলছে, নন্দীগ্রাম আমরা দেখো, আমরা এন্টায়ার এতগুলো বিধান, 8টা বিধানসভার মধ্যে একটা লোকসভার সেগমেন্টের একটা বিধানসভা নিয়ে আলোচনা করছি, অ্যাজ ইফ বাকিটা নেই, বাকি অনেক জায়গা রয়েছে। এইটা জায়গাটা এমনিতেই মানে ভৌগোলিক দিক থেকে এমন একটা জায়গা, সেখানেও একটা বিচ্ছিন্ন ইয়ের মতো। ওই যদি ওই ব্রিজটা ভেঙে দেওয়া যায়, তেখালির ব্রিজটা, তাহলে আলাদা হয়ে যাবে। সুমন, ওভারঅল পূর্ব মেদিনীপুর কি মনে হচ্ছে? দেখ, 8টা সিটে ভোট, গতবার ছিল 5-3, মানে বিজেপি এমনিতেই এখানে এগিয়ে ছিল, তৃণমূল 3টে সিট পেয়েছিল। সেই 3টে সিটের মধ্যে 2টো সিট আবার শুভেন্দু অধিকারীর ফ্যামিলি টার্ফ, ফলে সেই দুটো যদি বিজেপির দিকে চলে যায় তাহলে এটা 7-1 হয়ে যাওয়ার চান্স একমাত্র দেব ঘাটালের তুলনায় সেফ। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা থাকবে অন্তত গতবারের ফলাফলকে রিপিট করার, অর্থাৎ মেদিনীপুর বা ঝাড়গ্রামকে ফিরিয়ে নেওয়ার, এবং আমার মনে হয় সেটাতে একটা মানে তৃণমূলের সম্ভাবনাও আছে। কারণ ঝাড়গ্রামে কিন্তু যিনি বিজেপির বিদায়ী সাংসদ, তিনি দুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, এবং ঝাড়গ্রামের 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, ঝাড়গ্রাম পরে আসছি, এই শুধু দুটো কাতিয়ার মেয়ে তমলুক, কাতিয়ার তমলুক কঠিন লড়াই, কিন্তু যেটা সুজিত বললেন সেটা ঠিক নয়। নীতিশ সেনগুপ্ত একবারই জিতেছিলেন এবং তাতে অধিকারীদের পরিবারের কোনো অবদান ছিল না। যেদিনকে নীতিশ সেনগুপ্তকে ধুতি খুলে মাথায় ঘোল ঢালা হচ্ছিল, আমি ছিলাম, নীতিশ সেনগুপ্ত তৃণমূলের টিকিটে নিজের জোরে জিতেছিলেন, অধিকারী পরিবারের কোনো গুরুত্ব ছিল না। ওভারঅল সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে কাঁথি এবং তমলুক যে ভোটটা হয়েছিল 2021-এ, তারপরে পঞ্চায়েত এবং যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে হালকা হলেও তৃণমূল এগিয়েছিল, কিন্তু পঞ্চায়েত ভোটকে আমরা ধরি না খুব একটা মানে ইয়ের মধ্যে। সেই জায়গাতে কিন্তু এবার তুল্যমূল্য লড়াই কিছুটা হলেও মানে ভালো জায়গাতে বিজেপি আছে। আমার মনে হয় যে অধিকারীরাই ফ্যাক্টর। আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী কাঁথি তমলুককে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে বাকি যে পশ্চিমাঞ্চলের বাকি যে 6টা আসন, সেখানে কিন্তু তুলনায় তৃণমূলকে অ্যাডভান্টেজের জায়গায় ঠেলে দিতে পেরেছে। একদম বাকি আসন শুধু বলার আমার, তৃণমূল কংগ্রেস নিজেই জানে কাঁথি তমলুকের ফলাফল কি হবে, এবং সেই হিসেবেই তারা দুজন প্রার্থী ঠিক করেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য কি সত্যি খুব সিরিয়াস প্রার্থী? বিচারপতি না, প্রাক্তন বিচারপতি। প্রাক্তন বিচারপতি, হ্যাঁ ঠিক, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যদি বিরুদ্ধে আমাদের পুরনো পথ ধরে বলতে হয় তাহলে অন্য অনেক কিছু অনেক নামে রাখতে হয়। কাঁথিতে সবারই জানা ছিল কোন অধিকারী পরিবারেরই হয়তো কেউ লড়বে, সেখানে উত্তম বাড়িকে রাজনৈতিক ইতিহাস যদি যারা কেউ একটু স্টাডি করে, উত্তম বাড়িকে ক্যান্ডিডেট করা মানে কি, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুরোধার যার রাজনৈতিক মস্তিষ্ক, তিনি জানেন ওই দুটোর ফলাফল কি হবে, এবং প্রার্থীও সেই মধ্যে তিনি বাছাই করে দিয়েছেন। এখানে আমি জগন্নাথের সঙ্গে একটু ডিফার করব। উত্তম বারিক কিন্তু ওই অঞ্চলের লোক এবং অনেক ভোট সামলেছেন, পপুলার লোক। আমি বলছি না কখনো ম্যাচ অধিকারী বাড়ির সঙ্গে কিংবা নয়, কিন্তু তাকে নামিয়ে, একদম লোকাল ছেলেকে নামিয়ে, বাইরে থেকে কাউকে না নিয়ে গিয়ে, এটা কিন্তু একটা ফাইট করার মানসিকতাই কিন্তু। উত্তম বাড়ি কতটা তৃণমূলের আর কতটা অধিকারীদের, সেটা হতে পারে। ভোট ম্যানেজার ছিল। আমি শুধু একটা পয়েন্ট বলবো, আপনি দেখবেন এটা দুটোই কিন্তু অধিকারী ফ্যামিলি শুধু না, তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এবং মানুষ জানে না এদের মধ্যে কেউ আবার ইলেকশনের পরে কোন দিকে যাবে। ফলে এরা কিন্তু বেসিক্যালি একটা ইউনিট, লড়াইটা হচ্ছে এই একটা ইউনিটের এগেইনস্টে কংগ্রেস বাম এদের একসাথে লড়াই। এইটা বুঝতে হবে, কিন্তু ভোটটা কিন্তু বিজেপিকে সিপিএম থেকেই নেওয়া হয়েছে। দেখেছেন এত ঘাবড়ে এখন লিডারশিপ টিএমসি থেকে আছে না বিজেপির, আমি সেটা আছেই, কিন্তু ভোটটা বিজেপি কিন্তু সিপিএম থেকেই পেয়েছে। বাইনারিকে ট্রাইনারি করতে গিয়ে নিজের সিম্বলে ভোটটা দিতে হবে, তবে ট্রাইনারি। ঠিক আছে, এই মুহূর্তে মেদিনীপুর থেকে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ ঘোষ। পারাদীপ, মেদিনীপুরে জুন ভার্সেস অগ্নিমিত্রার লড়াই, কি বুঝছো? বিশ্বদা, প্রথমে যেটা বলতে হয় যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র বরাবর বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক। কেন? কারণ এই মেদিনীপুরেই আমরা দেখেছি যে ইন্দ্রজিৎ গুপ্তর মতো সাংসদ দেখা গেছে, 5 বার তিনি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। একটা সময় ছিল যখন এই মেদিনীপুর আসনকে বলা হতো সিপিআই এর গড়, বামপন্থীদের গড়। 2009 সালে যখন প্রায় বলা যায়
বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপট বদল হচ্ছে, সেই সময়ও কিন্তু 2009 সালে এই আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্র সেটা কিন্তু বামেরা দখলে রেখেছিল। প্রমোদ পাণ্ডে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার এখানে ত্রিমুখী লড়াই। এবার আবার এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রই কিন্তু সাক্ষী থেকেছে গড়বেতার, সাক্ষী থেকেছে চমকাইতলার মতো ঘটনার, এবং রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পরে 2011-র পরে প্রথমবার এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র 2014-য় প্রথমবার তৃণমূল কংগ্রেস সন্ধ্যা রায়কে এখান থেকে জয়যুক্ত করে নিয়ে আসে সাংসদ হিসাবে। তারপরে গতবার আমরা যদি দেখে থাকি 2019-এর কথা বলি, 19-এ ত্রিমুখী লড়াইতে দিলীপ ঘোষ, বিজেপির দিলীপ ঘোষ এখান থেকে জয়যুক্ত হন 89,000 ভোটে। এবার প্রার্থী বদল হয়েছে, এবং যেমনটা তুমি বলছিলে বিশ্বদা, এবার এখানে দুজন নয়, ত্রিমুখী লড়াই। কারণ একদিকে রয়েছেন জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পাল, অন্যদিকে বাম প্রার্থী বিপ্লব ভট্ট কিন্তু গতবার এই আসন থেকেই বামেদের প্রতিনিধি হিসেবে প্রার্থী ছিলেন এবং তিনি 62,000 ভোট কেটেছিলেন। এবার কি হবে? 2024-এর নির্বাচন, আগামীকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে একমাত্র খড়গপুর ছাড়া বাকি 6টি, অর্থাৎ কেশিয়ারি, অর্থাৎ মেদিনীপুর, অর্থাৎ এগরা, এই 6টি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান অনুসারে। একদম ধন্যবাদ বারাজিৎ, আমি ধন্যবাদ। একবার ওই চিত্রটা আমি দেখবো যে 2021-এ কি 2019-এর লোকসভা ভোটে মেদিনীপুর দিলীপ ঘোষ জিতেছিলেন, ঘাটালে জয়ী হয়েছিল দেব, সেটা আমরা সকলেই জানি। 2024-এ ভোট ফ্যাক্টর কি? 2024-এর ভোট ফ্যাক্টর দিলীপ ঘোষের না থাকা আদিবাসী ভোট, ঘাটার মাস্টার প্ল্যান। আমি কৃষাণুর কাছে আসছি। কৃষাণু, আমরা পূর্ব মেদিনীপুর নিয়ে আলোচনা করলাম, পশ্চিম মেদিনীপুরের 2টি কেন্দ্র, একটি ঘাটাল যেটা কালকে ভোট হচ্ছে, এবং মেদিনীপুর। দিলীপ ঘোষের থাকা না থাকা কতটা ফ্যাক্টর হবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আপনারা বারবার বলেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা নিজেরা করব, তার উপর ভিত্তি করে দেব নিজেও ইলেকশনে লড়ছেন, এটা কতটা প্রভাব ফেলবে? না, এটাই তো ওখানকার ইস্যু, প্রধান ইস্যুগুলোর মধ্যে একটা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে বিজেপি কোনো এমপিকে এখানে রিপিট করছে না, কেন কি সব এমপির বিরুদ্ধে ব্যাপক আকারে জনরোষ আছে, এবং তারা 5 বছর কোনো কাজ করেনি। কোনো প্রকল্প আমরা এখানে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন দলের যারা কেন্দ্রের উপরে যাদের এখতিয়ার ছিল বা কেন্দ্রের সরকারে ছিল, আমরাও ছিলাম অনেক সময়, বা বামেরা, তারা বিভিন্ন প্রজেক্ট পশ্চিমবাংলার জন্য এনেছিল, বিভিন্ন দলীয় রেশারেশি থাকা সত্ত্বেও। বিগত 10 বছরে এবং বিশেষ করে 18টা সাংসদ পাওয়ার পর বিগত 5 বছরে বিজেপি একটাও প্রজেক্ট কেন্দ্র কাছ থেকে আনতে পারি না। বিহারের মতো জায়গাতে 2টো করে এইমস, ইউপিতে 3টে এইমস, আজকে বিভিন্ন রেল প্রজেক্ট তারা নিয়ে গেছে, এখানে তারা একটা প্রজেক্ট, উল্টে এখানকার প্রকল্পের টাকা আটকেছে, এবং সেটা আবার বুক চিটিয়ে বলছে যে হ্যাঁ আমরা টাকা আটকে দিয়েছি। তো এটার একটা ফল আছে। এই জন্য বিজেপি কোনো এমপিকে রিপিট করছে না, শুধু একটা পুরুলিয়াতে তারা করতে বাধ্য, কেন কি আমরা জানি ওখানে একটা জাতিভিত্তিক ইকুয়েশন আছে, তার সেই সারনেমের তাদের কাছে প্রার্থী নেই, তাই হয়তো তারা সম্ভবত তাকে রিপিট করছে। এছাড়া তাদের কোনো ইনকামবেন্ট এমপির উপরে এত অ্যান্টি ইনকামবেন্সি আছে, এত মানুষের ক্ষোভ আছে যে তারা নিজেরাই জানে। ওই জন্য দিলীপ ঘোষকেও তারা তুলে নিতে বাধ্য হয়েছে। তারা ঝাড়গ্রামে বর্তমান যিনি বিদায়ী সাংসদ তাকে আগে থেকেই তারা সরিয়ে দিয়েছিল। তো এই তারা করতে বাধ্য হয়েছে, তার কারণ হচ্ছে তাদের কোনো এমপি কাজ করেনি, এবং মানুষ এবার তার জবাব দেবে। জগন্নাথ, রাজনৈতিক ইস্যুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। 15 বছরের সাংসদ, এখনও ঘাটার মাস্টার প্ল্যান। আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, যখন রাজনীতি ক্ষেত্রে ছিলাম না, আপনিও যখন সাংবাদিকতা শুরু করেছিলেন পশ্চিম মেদিনীপুর গিয়ে প্রথম যদি খবর করেছিলেন সেটা হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান। আগামী 100 বছর পরেও ঘাটার মাস্টার প্ল্যান নিয়েই হচ্ছে যে সব সাংবাদিকরা ওখানে শুরু করবে। তো এই এমন একটি অবস্থায় দাঁড়িয়ে 15 বছরের সাংসদও যেমন কোনো প্রজেক্ট আনতে পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের এমসটা আটকে দিয়েছিলেন। এখনও হচ্ছে পরিবেশ ছাড়পত্র দেননি কল্যাণী এমসের, কোনো সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করতে দেননি, তিনি হচ্ছেন বিশ্বকর্মা যোজনা এখানে চালু করতে দেননি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র, তিনি একজন স্পিড ব্রেকার গভর্নমেন্ট। আর তাই সেই কারণেই ভারতীয় জনতা পার্টি এবারে লড়াইটা যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারই চায়। আর ডবল ইঞ্জিন সরকারের জন্য ওখানে অগ্নিমিত্রা পাল এবং এখানে হিরণ হারাবে, কারণ গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া কোনো, বা গরু পাচারকারীর কাছ থেকে টাকা নেওয়া কোনো ব্যক্তিকে, বিশেষ করে যার একটি ইমেজ রয়েছে, ভাবমূর্তি রয়েছে, ভালো ছেলে বলে একটা ভাবমূর্তি রয়েছে, অকম্মা নিকম্মা বলেও ভাবমূর্তি রয়েছে, কিন্তু ঠিক আছে একটা ওই ধরনের একটা নিকম্মা সাংসদ বলে একটা যার ভাবমূর্তি রয়েছে, কিন্তু ভালো ছেলেও লোকে জানে, তার কাছ সেও যখন এক্সপোজড হয় যে সেও হচ্ছে এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে, তখন মানুষ দেখছে, মানুষ তার বিরুদ্ধে। জগন্নাথ, আপনি আমাকে বলুন যে এই যে দিলীপ দাকে সরিয়ে নেওয়া ওই কেন্দ্র থেকে,
তার ফলে তো ওই সংগঠনটা ওই জেলার ওই এলাকার সংগঠন দিলীপদার হাতে তৈরি, সেখানে কি কোথাও একটা ইয়ে করছেন? আমাদের তো তাই রিপোর্ট আছে যে সেখানে একটা ভেতরের মধ্যে একটা অভ্যন্তরীণ সংঘর্ষ কি হচ্ছে না? দেখুন, বিজেপির কোনো জেলারই কোনো সংগঠন কোনো একজন নেতার হাতে তৈরি হয় না। আপনাদের কনসেপচুয়ালি বিজেপিকে বোঝার অসুবিধা আছে। তাহলে দিলীপ ঘোষ ওখানে দাঁড়িয়ে আমাদের খড়গপুরের বিধায়ক হয়েছেন, পরে সাংসদ হয়েছেন। দিলীপ ঘোষ হচ্ছেন আমাদের তেমন নেতা যে 42টা আসনের যেখানে দাঁড় করাবো সেখানে দাঁড়িয়ে জেতার ক্ষমতা তাই রাখে। আমাদের 2টি আসনে জিততে হতো, সেই জন্য দিলীপ তাকে দুর্গাপুর বর্ধমানে নিয়ে আসা কৌশলগত কারণে, এবং একই সঙ্গে আসানসোলকে উদ্ধার করতে হতো, এবং আমরা মেদিনীপুরও জিতবো, জুনমালিয়াকে হারাবো। যা বলার আমি বলে দিলাম। 4 তারিখ দেখা হবে, কথা হবে। বামেদের ভোট ছিল 62,000 গতবার মেদিনীপুর কেন্দ্রে, আমার রিপোর্টারই তাই বললো। এই বামেদের ভোট কি বামেরা ধরে রাখতে পারবে, নাকি এই যে দ্বিমুখী লড়াই চলছে এটাই জারি থাকবে? না, প্রথম কথা হচ্ছে এই লড়াইটা এখন আর দ্বিমুখী নেই, অলরেডি ভেঙে গেছে, সারা ভারতবর্ষ জুড়ে ভেঙে গেছে। বিজেপি ভয়ঙ্কর রকমভাবে চিন্তিত। এই যে একটা ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আসছে, আর একটা হচ্ছে যে বিজেপির সবচেয়ে ইম্পর্টেন্ট লিডারকে যে ওখানে জিতেছিল তার থেকে সরিয়ে দিয়েছে। আপনি দেখবেন দেব নায়ক হিসেবে প্রচণ্ড সাকসেসফুল, সে আর দাঁড়াতে চাইছিল না। কারণটা কি? কারণটা শুধু ঘাটাল বলে না, আমি তো আবার পরিকল্পনার সাথেও যুক্ত ছিলাম। পরিকল্পনাবিদ হিসেবে বলছি, পশ্চিমবঙ্গে আপনি দেখাতে পারবেন আমাদের সময় লেফট ফ্রন্টের সময় ভিশন 2025 হয়েছিল কলকাতার কোনো মাস্টার প্ল্যান আছে? পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট শহর কলকাতা নেই, দিল্লি বোম্বে করে ফেলেছে, কলকাতার নেই। আসলে 74th অ্যামেন্ডমেন্টের পরে প্রত্যেকটা শহরের জন্য যে মাস্টার প্ল্যান করার কথা, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যে ডেভেলপমেন্ট প্ল্যান করার কথা, সেটা সম্পূর্ণ ছুঁড়ে ফেলে ব্যক্তিগত কিছু প্ল্যান, আমার মনে হলো ওইদিকে শহর বাড়বে তো ওইদিকে বাড়বে। একটা শহর করতে পেরেছে। 10 বছর বাড়ি নেই, আগের জমানো তো একই ছিল। না, ছিল আমি বলিনি, আপনি বলুন। কেন্দ্রীয় সরকার এই যে, আমি 1 মিনিট বলে নিই, এই যে দেখলেন মেট্রো রেলের যে উদ্বোধন হলো, সেটা কত সালে? 2009 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, সেই সময়। ছোট করুন, কারণ আমাকে অনেকগুলো একটা কেন্দ্রীয় সরকার, একটা সরকার বলতে পারবে যে বড় কোনো প্রজেক্ট কেন্দ্র লেভেলে এখানে হয়েছে? একটাই খালি ওকে দিচ্ছি রিজয়েন্ডার, সেটা হচ্ছে 93-তে কিন্তু 74 অর্থাৎ পঞ্চায়েতের এটা হচ্ছে 94-তে। 94-এ যদি হয়ে থাকে, তারপর 6 বছর আর 11 বছর, 17 বছর তো বামফ্রন্ট ছিল। তাহলে মাস্টার প্ল্যান যদি না হয়ে থাকে, কলকাতার মাস্টার প্ল্যান এত বছর। আমি শিবাজিদা স্পেসিফিক জিজ্ঞেস করছি, মেদিনীপুরের যে 2টি আসন, তো আপনি দীর্ঘদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন, উপাচার্য ছিলেন, এবং এই যে মেদিনীপুরের 2টি আসন, ঘাটাল এবং মেদিনীপুর, কি হতে যাচ্ছে? ঘাটালের যে আসনটি, সেই আসনটি অবশ্যই যেভাবে আগে ছিল আমার মনে হয় সেভাবেই থাকবে বলে এটা মনে হচ্ছে। মেদিনীপুরের আসনটা কিন্তু অত্যন্ত টাফ হয়ে গেছে, বিজেপির পক্ষে চ্যালেঞ্জিং হয়ে গেছে, টাফের থেকে বলবো চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ দিলীপ ঘোষ যিনি ছিলেন, যার সমস্ত গ্রামে গ্রামে যোগাযোগ আছে, তাকে সরিয়ে দিয়ে একটা ভ্যাকুম, কারণ অগ্নিমিত্রা পলকে চেনেন না এখনো লোকেরা, অর্থাৎ অর্গানাইজেশন যতটা কাজ করবে বিজেপি ততটা একদম। সুমন, দেখ, এটা তো সত্যি কথা যে মানে মেদিনীপুরে বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল, সূর্যকান্ত মিশ্র থেকে সুশান্ত ঘোষ অনেকে এসেছিলেন। কিন্তু এখন বামেরা যা আলোচনা করছে সেটা এই ওটিটি প্ল্যাটফর্মের যুগে সিঙ্গেল স্ক্রিনে হল ভরানোর মতো বিষয়। নিজেদের 62,000 ভোট কমে 25,000 হবে কিনা সেটাই কেউ জানে না। আমি মানে মেদিনীপুর শহর এবং ঝাড়গ্রামে ছিলাম। আমি শেষ করে আমি আপনার সঙ্গে বলিনি। এবার প্রশ্ন হচ্ছে যে ওখানে লাইন ধরে ধরে সিপিএমের যারা জোনাল কমিটির সেক্রেটারির ছেলেরা মণ্ডল সভাপতি বিজেপির হয়ে গেছে। নো মানে প্রবলেম ইন দ্যাট। প্রবলেম ইজ যে বামেরা যদি তাদের ভোটটা ধরে রাখতে পারত তাহলে তৃণমূলের লাভ হতো। কিন্তু তৃণমূলের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে দিলীপ ঘোষ। এটা জগন্নাথবাবু অসম্ভব ভালো বলেছেন যে দিলীপ ঘোষ এমন ধরনের নেতা, 42টা আসনে যে কোনো আসনে জিততে পারতেন। কিন্তু অগ্নিমিত্রা পালও কি এরকমই নেত্রী যে আসানসোল থেকে মেদিনীপুরে এসে তিনি মানে মাতঙ্গিনী হাজরার শহরকে জিতে নেবেন? এই প্রশ্নের জবাব তো লোকে চাইবে। মাতঙ্গিনী হাজরা শহর তমলুক, মাতঙ্গিনী হাজরা শহর মেদিনীপুর নয়। এই ধরনের রাজনৈতিক বিশ্লেষকদের ভুলগুলোর জন্যই আমরা হচ্ছে যে ভোট রসায়নে আমরা মেদিনীপুর জিতবো।
চৌঠা জুন মেদিনীপুরের জন্য অপেক্ষায় থাকলাম। না, আমরা আলোচনায় ফিরবো জঙ্গলমহল নিয়ে আলোচনায় একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বিরতিতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে মেদিনীপুর পর চলে যাব জঙ্গলমহলে। এই মুহূর্তে জঙ্গলমহলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রিয়ব্রত রয়েছেন বা ভেঙ্কটেশ্বর রয়েছেন বাঁকুড়া থেকে, বিষ্ণুপুর থেকে। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি অবস্থা, কি হতে চলেছে কাল? সবকিছু ঠিকঠাক আছে? দেখো, আগামীকাল নির্বাচন হতে চলেছে এবং 13 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেমনভাবে বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে, সিপিএম রয়েছে, তার পাশাপাশি কিন্তু কুর্মী সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে। কিন্তু কুর্মী সম্প্রদায়ের ভোট অংশ খুবই কম, 3 থেকে 4% ভোট অংশ রয়েছে। এবং বাঁকুড়া জেলার যেটা ডিসাইডিং ফ্যাক্টর সেটা কিন্তু হচ্ছে জঙ্গলমহলের ভোট। জঙ্গলমহল যার, বাঁকুড়া তার, এমনটা কথা শোনা যায়। এর পাশাপাশি যে অংশটা রয়েছে বাঁকুড়া, ছাতনা, শালতোড়া বিস্তীর্ণ অংশ, সেই অংশে কিন্তু দেখা গেছে যে এসসি ভোট বা এসসি ভোটের কিন্তু একটা ফ্যাক্টর তৈরি করে। সেই ভোট কোন দিকে পড়বে সেটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে। যেমনভাবে প্রচার করেছেন বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী এসছেন, এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো করেছেন, তেমনভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। দুই প্রার্থীর হয়েই কিন্তু হেভিওয়েটরা প্রচার করেছেন বাঁকুড়াতে। এবং তারপরও বাঁকুড়া জেলার যে অংশ, সেই অংশ কিন্তু অনেকবারই দেখা গেছে, ভোটের বেশ কিছুদিন আগে থেকেই দেখা গেছে যে বিক্ষুব্ধদের একটা অংশ বিজেপির পক্ষ থেকে, যেমনভাবে যে প্রার্থী হয়েছেন সুভাষ সরকার, সেই বিজেপি প্রার্থীকে তালাবন্ধ করেছেন, কালি লেপে দেওয়া হয়েছে, বারবার ধরে বিক্ষোভ দেখানো হয়েছে। তেমনভাবে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর এগেনস্টেও কিন্তু বারবার ধরে কোনো বিক্ষুব্ধ একটা গোষ্ঠী তৈরি হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভেঙ্কটেশ্বর, বিষ্ণুপুর কি হতে চলেছে? বিষ্ণুপুর, বিশ্বদা, তুমি জানো যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র এবং এখানে গতবার যিনি বিদায়ী সাংসদ সৌমিত্র খা, তাকে এবার বিজেপি প্রার্থী করেছে। অন্যদিকে সৌমিত্র খার প্রচারে 19-এর সালে তুমি জানো যে সুজাতা মণ্ডল সৌমিত্র খার হয়ে প্রচার করেছিলেন, যেহেতু তিনি সংশোধনাগারে বন্দী ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুজাতা মণ্ডলকে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। ফলে সেই জায়গায় রাজনীতির পথ দুজনের কিন্তু আলাদা হয়েছে। অর্থাৎ সৌমিত্র খায়ের বিরুদ্ধে এবারে প্রার্থী সুজাতা মণ্ডল। সেই জায়গায় দাঁড়িয়ে 19-এর যে লোকসভা নির্বাচন, সেখানে 75,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিল সৌমিত্র খান। সেই জায়গায় দাঁড়িয়ে 21-এ যদি তুমি বিধানসভা নির্বাচনের ফল দেখো, অনেক বুথ রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পুনরুদ্ধার করতে পেরেছিল। অর্থাৎ 2024-এ বিজেপি কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারে সেদিকে যেমন রাজনৈতিক দলের নজর। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। বুঝতে পারছি বিষ্ণুপুরের চিত্র, আমি বুঝতে পারছি। আমি বাঁকুড়ার গোটা চিত্রটা একবার দেখবো। বাঁকুড়া জেলায় 2019-এর লোকসভা ভোটে দুটোতেই পদ্ম ফুটেছিল। বাঁকুড়া এবং বিষ্ণুপুর সুভাষ সরকার এবং সৌমিত্র খান জয়ী হয়েছিলেন। এবার এখানে ফ্যাক্টর কি আছে? এখানে ফ্যাক্টর যেটা বললেন আমার সাংবাদিক, আদিবাসী ভোট, তফসিলি ভোট এবং আর একটা বিষয় হচ্ছে কুর্মীদের ভোট। এবং বিজেপির বিরুদ্ধে যেমন সুভাষ সরকারকে তালাবন্ধ করে রাখা হয়েছিল সে অভিযোগ রয়েছে, একই সঙ্গে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধেও একটা বড় অংশ কিন্তু রয়েছে তৃণমূলের অন্দরে। জগন্নাথ চট্টোপাধ্যায় দুটি কেন্দ্র বিজেপি জিতেছিল এর আগের বারে, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে তফসিলি ভোট, আদিবাসী ভোট, বিজেপির অভ্যন্তরীণ কলহ এবং কুর্মী সমাজের ভোট। ঠিকই বলেছেন যে তপশিলি মানুষ, বিশেষ করে জঙ্গলমহলের মানুষ, কার্যত মিছিল মিটিংয়ে খালি গায়ে খালি পায়ে আমাদের যাদের দেখি, মূলত যারা একসময় গরিব মানুষের যে রাজনীতির থেকে উঠে আসা যে ভোট, আপনারা বিশ্লেষকরা যাদেরকে বলেন যে বামের ভোট, তার রামে কনভার্ট ওই চত্বরে ব্যাপকভাবে হয়েছিল এবং তার বহিঃপ্রকাশ আমরা 19-এর নির্বাচনে দেখেছি। ওই চত্বরে আমাদের 21-এ অনেকগুলি বিধায়ক জিতে এসেছেন। এবারেও আমরা বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি আসনই জিতছি। তার কারণ এসসি সম্প্রদায়ের ভোটে কোনো ভাঙন নেই। আমাদের যে অভ্যন্তরীণ যে সমীক্ষা চলছে প্রতিটি কেন্দ্র ধরে ধরে, এসসি ভোটারদের কোনো কিচ্ছু, একেবারে তার মধ্যে কোনো ভাঙন নেই। শত চেষ্টা করার পরেতেও কোনো ভাঙন নেই। তপশিলি বন্ধু পেনশনেরও কোনো প্রভাব নেই। আমি একদম আরও স্পেসিফিকভাবে আপনাকে বলছি যে পেনশন কিন্তু 1000 টাকার আগে চালু হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের আগে। তারপরেও আমরা 21-এর বিধানসভায় এতগুলি আসন পেয়েছি। এবং প্রার্থী নিয়ে যে কথা বলছেন, মোদিজির ভোটে প্রার্থী নিয়ে প্রার্থী কোনো নেই। প্রত্যেকটি কেন্দ্রেই মোদিজিকে দেখে, পদ্মফুলকে দেখে মানুষ ভোট দেয়।
এবং সেই কারণে আমাদেরও যারা প্রার্থী রয়েছে, যে কথা আমাদের তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে ইনকামবেন্টদের কাউকে টিকিট দেওয়া হয়নি, মানে আমাদের প্রার্থী তালিকারও ঠিকমতো স্টাডি তৃণমূল আজকাল করছে না, ভোটের লড়াই কিভাবে করছে আমরা জানি না, অধিকাংশই হচ্ছে আমাদের ইনকামবেন্টদেরই টিকিট দেওয়া হয়েছে। তো সুতরাং সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জগন্নাথ আমার প্রাক্তন সহকর্মী জগন্নাথ, তার কাছে প্রার্থীর কোনো ভূমিকা নেই, ঠিকই বলছেন, সত্যি এটা একটা সিম্বলের ভোট হয়, এত বড় একটা ভোট, কিন্তু তমলুক বা খাতির ক্ষেত্রে প্রার্থীর ভূমিকা বলছেন, আবার বাঁকুড়ার ক্ষেত্রে প্রার্থীর ভূমিকা নেই। এসসি ভোট যেটা তপশিলি ভোট, এটা কিন্তু তৃণমূলের কাছে নেই, দাবি বিজেপির। এবং সত্যি বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি জায়গায় আমরা যদি দেখি, এই আদিবাসী, এই তফসিলি, এদের ভোটটা একটা ফ্যাক্টর। বিশ্বদা, বিষয়টা হচ্ছে যে এই প্রান্তিক মানুষগুলোকে বিজেপি একবার ভুল বোঝাতে পেরেছিল, সেটা আমরা মেনে নিয়েছি তার জন্য। কিন্তু তারপরে যে কোভিড 2019 2020 সাল 21 সালে ব্যাপকভাবে যে কোভিডের সময় সেই সব প্রান্তিক মানুষের পাশে বিজেপির কোনো জনপ্রতিনিধি, তারা সবাই দিল্লিতে গিয়ে বসেছিল, তারা সবাই এত এত বড় বড় পদ নিয়ে, কেন্দ্রের এত বড় ক্ষমতা নিয়ে তারা কোনো এই প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়নি। এক। দুই হচ্ছে যে এই যে বিজেপির নতুন ন্যারেটিভ, এই যে 400 বা 370, তার দরুন সারা ভারতের মতো বাংলার যারা তপশিলি মানুষ, এসসি এসটি ওবিসি, তারা বুঝে গেছে যে বিজেপি সংবিধান পাল্টাতে চায়, বিজেপি এই রিজার্ভেশন, এই যে সংরক্ষণ আছে সংবিধানে এই পিছিয়ে পড়া মানুষদের জন্য, এটাকে বিজেপি পাল্টাতে চায়। বিজেপির নেতারা সরাসরি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা বলেছে। তো এই সব মানুষরা আজকে সন্দিহান যে বিজেপি যা যা বলছে তাই যদি তারা ক্ষমতা পেয়ে যায় তারা সেগুলো বাস্তবায়ন করবে, এবং তার উল্টো আমাদের সরকার, আমাদের দল যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পালন করেছি। শুধু মানে তপশিলি মানুষদের লক্ষ্মীর ভাণ্ডারের রাশি একটু বেশি আছে, তারপরে যে কোভিডের সময় সেখানকার প্রান্তিক মানুষদের সর্বশক্তি দিয়ে রাজ্য সরকার এবং দলের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে। এবং সর্বোপরি বলে রাখি যে এই যে প্রচারের সময়, যে প্রচারে নেত্রীর যে রোড শোগুলোতে যে মানুষের ঢল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে যে মানুষের ঢল, যার দরুন আমি তো বাঁকুড়া জেলা ছেড়ে বলছিলাম, বাঁকুড়া, মেদিনীপুর, এইসব জেলাতে যেভাবে মানুষ নেমেছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে মানুষের বিজেপির লোকেরা গেছিল বলে নন্দীগ্রামকে গন্ডগোল পাকাতে হলো, নন্দীগ্রামে একটা ভুল বিষয়কে নিয়ে গন্ডগোল পাকাতে হলো। তো এটা তো মানুষ দেখছে। বিমানবাবু, এই যে ডিমান্ড করছেন যে এসসি ভোট নিয়ে, এসটি ভোট নিয়ে যে টানাটানি চলছে বোথ সাইডে, বামেরা কোন জায়গায় রয়েছে? দেখুন, আপনি যদি ওবিসির জাজমেন্টটা দেখেন কি হয়েছে, প্রথম কথা হচ্ছে যে আরএসএসের তো এ টিম বিজেপি, বি টিম অনেকগুলো আছে, 1, 2, 3 ওয়েস্ট বেঙ্গলে একটা, বিভিন্ন জায়গায় আছে। এ টিমের আরএসএস কী করেছে? আরএসএস বলেছে রঙ্গনাথন মিশ্র কমিটির যে রিপোর্ট অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যে সংরক্ষণ করেছিলেন, যে পিছিয়ে পড়া মানুষ আমাদের দেশে, শুধু সাচার কমিশনের পরে না, তারপরে রঙ্গনাথ মিশ্র, সাচার কমিটির রিপোর্টের পরে এই কমিটি বলে যে কত পার্সেন্টেজ, 10% যে মাইনরিটি সেকশন আছে তাদের মধ্যে যারা পিছিয়ে পড়া, কারণ সাচার কমিটি দেখায় এই ভোটে কি নিশ্চয়ই পড়বে, বুঝবে যে লেফট ফ্রন্ট যে জিনিস করেছিল। শুধু মমতা ব্যানার্জির একটা বড় ভুল কি, যেটা বারবার হাইকোর্ট বলছে, যে কমিশন, যে ওবিসি যে কমিশন, সে যেভাবে এই পিছিয়ে পড়া মানুষ তারা ইকোনমিক্যালি, সোশ্যালি এবং এডুকেশনালি সেটা ঠিক করবে, সেটা রাজ্য সরকার হাতে নিয়ে নিল, সেইটাকেই খারেজ করেছে। আর কোর্টে কে গেছে? আরএসএস। বিজেপি বলতে পারবে বুকে হাত দিয়ে যে এই ওবিসিদের রক্ষা করবে? কারণ আরএসএস তো চায় না যে এই সম্প্রদায়ের মানুষ, যারা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, তারা ওবিসি ক্যাটাগরিতে থাকুক। কোন মুখে তারা ভোট চাইবে? একটা প্রভাব তো পড়বে, কারণ হচ্ছে ওবিসি যারা, তাদের মধ্যে অনেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এখানে। কিন্তু আমি একটাই খালি বলছি, ওই অঞ্চলে কিন্তু জনবৈচিত্র্য, এথনিক ডাইভার্সিটি, সেখানে কিন্তু কুর্মী ভোট, যদিও বললো 4%, কুর্মীদের সঙ্গে কিন্তু শাসক দলের তৃণমূলের একটা সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্কটা আবার অনেকটা রিভাইভড হয়েছে। এটা কিন্তু ঝাড়গ্রামে তার প্রভাব পড়বে, এটা কিন্তু অন্যান্য জায়গায়ও তার প্রভাব পড়বে। সুমন, বাঁকুড়া বিষ্ণুপুরে অ্যাডভান্টেজ বিজেপি, এবং আমি বিজেপি প্রতিনিধির বক্তব্যের একটা পোর্শন মেনে অন্য পোর্শনটা বলি। বিষ্ণুপুরে কিন্তু এমন একজন প্রার্থী যার সব দলের হয়ে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ড আছে এবং সব দলের যুব সংগঠনের সভাপতি হওয়ার রেকর্ড আছে। আপনি সৌমিত্র খানকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু ইলেকশন পলিটিক্সে তার একটা অদ্ভুত রেকর্ড। ফলে বিষ্ণুপুরে সৌমিত্র খান ইজ এ ফ্যাক্টর।
আর আমার মনে হয় যে যেটা জগন্নাথ বললেন তার একটা ভিত্তি আছে। যদি 2021-এ কেউ দেখে, গোটা রাজ্যের মহিলা ভোট তৃণমূলের দিকে ছিল, বা আরও স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল, কিন্তু এসসি এসটি মহিলা ভোটের 53% বিজেপি কমান্ড করেছিল। ফলে এসসি এসটি মহিলা ভোট কিন্তু বিজেপির দিকে সরতে শুরু করেছিল। আর আমি বারবার বলি যে বামেরা তবে সামাজিক ন্যায়ের কথা বলবে যেদিনকে দক্ষিণ কলকাতায় সায়রা শাহ আলিমের জায়গায় দেবলীনা হেমব্রমকে দাঁড় করাবে। আগে দাঁড় করাক, তারপর আমি মেনে নেব যে দক্ষিণ কলকাতায় দেবলীনা হেমব্রম বা রামচন্দ্র ডোম দাঁড়াবে। আমার খারাপ লাগছে উনি সোনামণি টুডি তো দাঁড়িয়েছেন, তার বক্তব্য শুনেছেন। আমার মনে হয় উনি এমন একটা পক্ষপাতিত্ব করছেন। দক্ষিণ কলকাতায় যেহেতু একটা বিরাট প্রভাব ফেলেছে, চিন্তিত হয়ে পড়েছেন উনি যাকে রিপ্রেজেন্ট করছেন। আমি আসছি ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় রয়েছেন আমার প্রতিনিধি ইন্দ্র রয়েছেন। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার চিত্রটা ঠিক কি আগামীকাল ভোটে? দেখো বিশ্বদা, একেবারে 2019-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন আর এই 2024-এর নির্বাচন অনেকটাই চিত্র পাল্টে গেছে। তার কারণ 2019-এ যে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি ব্যাপক জয়লাভ করে এবং প্রায় 2,04,000 ভোটে জয়লাভ করে একেবারে বিজেপির বর্তমান যিনি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এবারে কিন্তু অনেকটাই হারিয়ে যাওয়া জমি ফিরিয়ে এনেছে শাসক দল তৃণমূল, এবং এবারের প্রার্থী জ্যোতির্ময় একদিকে যেমন রয়েছে বিজেপির, তেমনি অন্যদিকে শান্তিরাম মাহাতো রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ফলে স্বাভাবিকভাবেই এবারে চিত্রটা অনেকটাই পাল্টে গেছে এবং একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে সেটাই হবে। তার কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। একদিকে যেমন রাজ্যের উন্নয়নের বিষয়গুলি রয়েছে, কুর্মী ভোট রয়েছে, আদিবাসী ভোট রয়েছে, এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শাসক দল যে জমি হারিয়েছিল রাজ্যের শাসক দল সেই জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। ফলে ধন্যবাদ। 19-এর তুলনায় শাসক দল জমি অনেকটা পুনরুদ্ধার করেছে। 2019-এর লোকসভা ভোটে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। ভোটের ফ্যাক্টর আদিবাসী এবং কুর্মী। একবার ঝাড়গ্রামটা চট করে দেখে নেবো। ঝাড়গ্রামের রিপোর্টারকে আমি আর ধরছি না, কারণ আমার সময় কম বলে। এই মুহূর্তে ঝাড়গ্রামে একটি সিট এবং ঝাড়গ্রাম সিটটি বিজেপি জয়ী হয়েছিল। ঝাড়গ্রামেও ফ্যাক্টর কিন্তু আদিবাসী এবং তফসিলি ভোট। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, সুমন, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুটি কেন্দ্রে যেটা আমরা আলোচনা করতে চাইছি, কুর্মী ভোট। পুরুলিয়াতে 3 মাহাতো, একদিকে জ্যোতির্ময় মাহাতো, একদিকে নেপাল মাহাতো, একদিকে সম্ভবত শান্তিরাম মাহাতো এবং অজিত প্রসাদ মাহাতো কুর্মী সমাজের। এই কুর্মী ভোটের একটা বড় প্রভাব কিন্তু থাকবে ওখানে, একটা কুর্মী ভোটের প্রভাব। আর আমাদের মাথায় রাখতে হবে যে 2019-এ বিজেপির অভাবনীয় সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল পঞ্চায়েত ভোটের অ্যাবারেশন। 2018-র পঞ্চায়েত ভোটে এই সমস্ত অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে যে বাড়াবাড়ির অভিযোগ উঠেছিল, যখন লোকসভা ভোট এসেছিল লোকে উপুর করে বিজেপিকে ভোট দিয়েছিল। এবার কিন্তু সেই ক্ষোভ ততটা জাগ্রত নয়। ঝাড়গ্রাম আমার ধারণা এবারে তৃণমূল অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছে। ঝাড়গ্রাম তৃণমূল সম্পূর্ণ নতুন প্রার্থী এবং সেই জিনিসটা নেই, সেই ক্ষোভ বিক্ষোভ নেই। আর পুরুলিয়াতে কঠিন লড়াই। কেন মাহাতোদের যে ভোট 4টে ভাগে ভাগ হচ্ছে, ওখানে কিন্তু কংগ্রেসও একটা বড় ফ্যাক্টর। এই অজিত মাহাতো কতটা ভোট টানতে পারবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তৃণমূল কি মনে করছে? না, কুর্মী আন্দোলন দীর্ঘদিন চলেছে। বিজেপি যেটা করেছিল, আমি তো আগেই বললাম, 2019-এ কিছুটা সুমনদা বলল যে এরা এইসব যে এলাকা ভিত্তিক এইসব কমিউনিটিদেরকে সব রকম প্রতিশ্রুতি দিয়েছিল। সে উত্তরের আজকে কুচবিহারের যদি রাজবংশীদের থেকে শুরু করে আজকে মতুয়াদের হোক, আজকে জঙ্গলমহলের এইসব মানুষদের, কর্মীদের সব রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং একটা প্রতিশ্রুতি তারা রাখতে পারেননি। এবং তার দরুন কুর্মী আন্দোলনকে প্রথমে বিপথে চালিত হয়েছে, তাদের সাথে ডায়লগ কিভাবে প্রতিস্থাপিত করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এবং তারপরে ভুলভ্রান্তি বোঝা হয়েছে। আজকে বিজেপির লোকেদের সম্পর্কে এই কুর্মী আন্দোলনের যারা নেতা, তাদের মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমরা কনফিডেন্ট যে এই যে আগামীকাল যে ভোটটা হতে চলেছে, এর প্রত্যেকটি আসনে আমরা জিতব এবং কোনো আসন লড়াই ছাড়া হবে না। জগন্নাথ, এবারে ঝাড়গ্রাম বিরাট লড়াই এবং পুরুলিয়াতেও কিন্তু চতুর্মুখীর ফাইট, সুতরাং স্বস্তিতে নেই বিজেপি।
শুরু করছি অন্য জায়গা থেকে, যে প্রতিশ্রুতি রাখার গল্প 13 বছর ধরে দেখলাম তো। দার্জিলিং সুইজারল্যান্ড হলো, কলকাতা লন্ডন হলো, দীঘা গোয়া হলো, পশ্চিমবঙ্গে শিল্প এলো, নারীরা সুরক্ষিত হলো, আর শেষে মানুষ এখন একটা সরকার আন্দোলন করছে 100 দিনের কাজ চাই, মানে মাটি কাটার কাজ দাও। এই হচ্ছে 13 বছর পর রাজ্যের উন্নয়নের ঝাঁপি, যে কি চাই আমার 100 দিনের কাজ, আমি মাটি কাটবো, আমার কাঁচা বাড়ি পাকা করে দাও। জঙ্গলমহল এই হচ্ছে ওই মাটি কাটার কাজ আর কাঁচা বাড়ির কথা আসলেই জঙ্গলমহলের কথা আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কারণেই ওখানে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বহু মানুষের কাঁচা বাড়ি পাকা ছাদ হয়নি, ওখানে পঞ্চায়েত ব্যবস্থায় গলদ ঢুকেছে। আর সেই কারণেই পুরুলিয়া তো আমরা জিতছি। আমরা যদি পুরুলিয়া না জিতি তাহলে আমাদের 30 সিট হবে কোথা থেকে? তাই পুরুলিয়া দিয়েই তো আমাদের অ্যাকাউন্ট শুরু হবে, আমরা যদি পুরুলিয়া না জিতি। এবং ঝাড়গ্রামের লড়াইও চমকপ্রদ লড়াই হতে চলেছে। ঝাড়গ্রামে আমরা আমাদের যেটুকু খামতি ছিল, আমাদের প্রার্থীকে বিদায় করেই আমরা তার অনেকটা মিটিয়ে নিয়েছি। নতুন প্রার্থী এবং নতুন চমক। একটা জগন্নাথ একটা ভালো কথা বলেছেন, সেটা হলো আমাদের 30 সিট হবে কি করে। আমি জানি না এটা প্রশ্ন কিনা, এটা বড় অর্থে পুরুলিয়া না, কিন্তু একটা কথা হচ্ছে যদি পুরুলিয়া এবং আমি বলছি পুরুলিয়া জগন্নাথ, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুটি জায়গায় যে জনবিন্যাস, সাঁওতাল যারা ছিল, সাঁওতাল বা আদিবাসীদের যে অংশটা, তাদের সঙ্গে যে ডিফারেন্স ছিল তৃণমূল মিটিয়েছে। কুর্মীদের যে আনতে পেরেছে অনেকটা দিকে, এই দুটি আসনই কিন্তু তোমাদের ভাই টাফ লড়াই আছে একদম। এবং তাতে মনে হচ্ছে কিন্তু অনেক জায়গায় অ্যাডভান্টেজ কিন্তু কোথাও তৃণমূলও পাবে। আমি একটু অন্যভাবে বলি, ছোট করে বলুন প্লিজ। ছোট করেই বলছি, যে যেভাবে নতুন জেনারেশন, আমি সোনামণি টুডুর বক্তব্য শুনেছি, তার সাথে মিছিলে লোক হাঁটতে দেখেছি, যেভাবে এই অংশকে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, মানুষ বুঝতে পেরেছে এই 13 বছর, কিংবা এটা তো পার্লামেন্টারি ইলেকশনের আগে এই বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, এরা আসলে পিছিয়ে পড়া মানুষের জন্য না, এরা হচ্ছে 1%-এর জন্য 1%-কে 5 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাবে, আর বাকি মানুষকে পথে বসিয়ে দেবে। সুতরাং মানুষ বেছে নেবে। বিমানবাবু যা বলছেন, বারবার বলছেন যে মানুষ যা মিছিল দেখছেন, আমরাও 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিল যাদবপুরে দেখেছিলাম, জগন্নাথ সেই সময় সাংবাদিক ছিলেন, আমরা নিজেরা দেখেছিলাম। সেই মিছিলের যদি 10% মানুষ ভোট দিতেন তাহলে বুদ্ধবাবু হারতে হতো না, লক্ষ লক্ষ ভোটে জিততেন। সেই মিছিল যা হয়েছিল, মিছিলের উপর অনেক কিছু ডিপেন্ড করে না। যাই হোক, আগামীকাল যে 8 কেন্দ্রের ভোট, তার মধ্যে নির্বাচন কমিশনকে উদ্বেগে রেখেছে মেদিনীপুরের ভোট, পূর্ব মেদিনীপুরের ভোট এবং পশ্চিম মেদিনীপুরের ভোট। তার কারণ ঘূর্ণিঝড়ের একটা বার্তা রয়েছে, রেমেলের একটা বার্তা রয়েছে, যা আসলে পড়তে চলেছে রবিবার। তো আগামীকালের ভোটে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা থাকবে, কার ঘূর্ণিতে কে আউট হবে বা কে ছক্কা হাঁকাবে, সেটা দেখার। আগামীকাল আমরা ফিরবো সন্ধ্যে 8টার সময় সোজা সাপটা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। गजब ग्रिप कैसे? SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।